নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের গাছের টমেটোগুলো তো পাকতে শুরু করে দিয়েছে। এই দেখো, 3টে টমেটো একদম পেকে গেছে নিচের, আর উপরের গুলোও কিন্তু একদম সেই হলুদ অরেঞ্জ কালারটা চলে এসছে। এখন বিকেলবেলা, তো আমার ছেলে স্কুল থেকে ফিরে টমেটো ছিঁড়তে বসেছে। আমি বলছি, বাবা সবগুলো তুলে ফেল, আমি গাছটাকেই তুলে ফেলবো, কারণ এই গাছের গোড়ায় একটা দোপাটি গাছ হয়ে রয়েছে, সেই গাছটা ভালোভাবে হতে পারছে না এই গাছটার জন্য। আর এই গাছটা যেভাবে ধোকা দিয়ে দিল আমাদেরকে, তো যাই হোক, আমি এখন রেগেই আছি গাছটার উপরে। তাই ওকে বলছি, তুই টমেটো সব কটা ছিঁড়ে ফেল, আমি গাছটাকেই তুলে ফেলবো। ওর কথা না মাম্মা, সব কটা টমেটো ছিঁড়বো না, যে কটা পেকেছে সেই কটাই তুলবো, বাকি গাছটা থাকবে। অন্যগুলো যেগুলো ছোট আছে, যদি সেগুলো বড় হয়, ও কিছুতেই মেনে নিতে পারছে না যে টমেটোগুলো বড় হবে না। আসলে চেরি টমেটো কখনো তো কিনিনি, বাজারেও সেইভাবে দেখা যায় না, সবসময় নর্মাল সাইজের টমেটোই কিনেছি। ওই কারণে ও জানে টমেটো ওই রকমই হয়, তো এই টমেটোগুলোও বড় হবে এটা ওর ভাবনা, কিন্তু হবে না। যাই হোক, এই দেখো এই কটা ছিঁড়েছি। দেখো এখানে 4টে 3টে 7টা টমেটো ছেঁড়া হচ্ছে। 7টা টমেটোতেও আমার ছেলের হাত ভরেনি, হাতের মানে একদম মাঝখানে একটুখানি জায়গাতে পড়ে রয়েছে টমেটো কটা। ও একটু দেখে দুঃখী হয়ে গেছে, মাম্মা কেন বড় হলো না টমেটোগুলো। তো যাই হোক, বিকেলবেলা আমাদের টমেটো হারভেস্টিং হয়ে গেল। এই দেখো, বাটির এক কোনায় পড়ে রয়েছে 7টা টমেটো। এইবার আমি একটা অন্য কাজ নিয়ে বসে পড়লাম এই বিকেলবেলা। এই কাজটা অনেক দিন আগেই আমি ধরেছিলাম, শেষ করব বলেও ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। সেটা হচ্ছে ফেলানো কাপড় দিয়ে একটা আসন সেলাই, কাটা কাপড় দিয়ে আসন সেলাই। একটা আসন আমি অলরেডি করে ফেলেছিলাম সেলাই, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবার আরেকটা আসন আমি সেলাই করব। এই আসনটা ছোট হবে, যেহেতু কাপড় কম আছে। তো আমি রাউন্ড শেপের ছোট একটা আসন বানাতে চেয়েছিলাম, কিন্তু এই চালের বস্তাটা যখন আমি কেটেছিলাম, তো সেটা রাউন্ড শেপে কাটা হয়নি, একটা বিচিত্র শেপ হয়ে গেছিলো। তো যাই হোক, আমি কি করেছি, পেন্সিল দিয়ে রাউন্ড আমি এঁকে নিয়েছি। এবার সেই পেন্সিলের দাগের উপর দিয়ে আমি এই লেসটাকে বসাবো, লেসটাকে সেলাই করতে থাকবো। তো প্রথমে এই লেসটা কী ছিল, এটা আমার একটা ব্লাউজের পিস ছিল, তোমাদেরকে বলেছিলাম। তো সেটাকে আমি কেটে নিয়েছিলাম, কেটে ওটাকে কুচি করে সেলাই করে নিয়েছি। এইবার এইটাকে আমি এই যে পেন্সিল দিয়ে দাগিয়ে রেখেছি রাউন্ড শেপে, এই পেন্সিলের দাগের উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। মেশিনে যে কাজটা 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে, হাতেই সেই কাজটা করতে 1 দিনের বেশি সময় লেগে যায়। কারণ হাতে করার সবথেকে বড় অসুবিধা হচ্ছে বারবার সুতো শেষ হয়ে যাওয়া, বারবার সুই থেকে সুতো বেরিয়ে যাওয়া, আর বারবার ওই সুইয়ের মধ্যে সুতো ভরা। এটা একটা বিশাল বড় টাস্ক হাতে সেলাই করার। তো এই ঝামেলাটা আমাকে পোহাতেই হচ্ছে, কিছু করার নেই। মেশিন কিনেও ছিলাম, কিন্তু সেটাকে ব্যবহার করতে পারলাম না। যেহেতু আমি ঠিক মতন ব্যবহার জানি না, তাই প্রথম দিনই সেটাকে খারাপ করে ফেলেছি। আর নতুন মেশিনটা ঘরে ওইভাবেই পড়ে রয়েছে। তাই মেশিন থাকা সত্ত্বেও আমাকে হাতেই সেলাই করতে হয়। তো হাতে সেলাই করাটা এটাই একটা ব্যাপার যে ধৈর্য রাখতে হবে, কারণ ধৈর্যটাই হচ্ছে এখানে সবথেকে বড় জিনিস। অনেকটাই সময় লাগবে এই জিনিসটা আমাকে হাতে করে উঠতে। তো যাই হোক, একটা আসন যখন আমি সেলাই করে ফেলেছি, তো এটাও পারবো করতে। সেই সাহস এবং সেই ধৈর্য নিয়েই আমি বসেছি। এখন দেখা যাক এটা আমি কতক্ষণে কমপ্লিট করতে পারি। আশা করছি এটা একটু তাড়াতাড়ি করতে পারবো, কারণ আজকে কাপড় আমার কাছে কম আছে। তো অল্প কাপড় দিয়ে একটু ফাঁকিবাজি বুদ্ধি অ্যাপ্লাই করেই আমি এটাকে কমপ্লিট করব, যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয় এবং অল্প কাপড়েই আমি কমপ্লিট করতে পারি। তো চলো দেখি কিভাবে কি করি। তো দেখো, আমার চারপাশে ঝোলপি লাগানোর কাজটা কিন্তু হয়ে গেল, মানে আমি সব থেকে শেষের কাজটা করে নিয়েছি সব থেকে আগে। এইবার করব এর ভেতরের সেলাই। তো ভেতরে করবার জন্য আমি যে চেনগুলোকে বানিয়ে রেখেছিলাম, মানে যেটুকু কাপড় আমার কাছে ছিল তাই দিয়ে যে চেনগুলো আমি বানিয়ে রেখেছিলাম, তা হচ্ছে এই রকম। এই দেখো, দুটো রয়েছে সবুজ রঙের চেন, একটা লাইট গ্রিন আর একটা ডিপ গ্রিন। তো এই সবুজ রঙের চেনটাকে আমি একদম সাইড দিয়ে দেবো। এইটাকে এবার সেলাই করে নেব। দেখো, এই একটা ডিপ গ্রিন চেন দিয়ে কিন্তু পুরো সার্কেলটা কমপ্লিট হলো না, মানে কাপড় আমার কাছে এখন অনেকই কম রয়েছে। তো এটা দিয়ে পুরো সার্কেলটা কমপ্লিট হলো না, ওই পাশে লাইট গ্রিনটা দিতে হবে। তো এই একটাকে আগে সেলাই করে নেই।
ডিপ গ্রিন চেনটা দিয়ে দেখো হাফ সার্কেল কমপ্লিট হয়েছে। এবার এই লাইট গ্রিন চেনটা দিয়ে বাকি হাফ সার্কেলটা কমপ্লিট করব। এইবার এই চেনটাকেও লাগিয়ে নিই। তো হয়ে গেল এই সার্কেলটাও কমপ্লিট। আর এইভাবে হাত দিয়ে সেলাই করতে না প্রচুর প্রেশার দিতে হচ্ছে। আমি একটা বড় সুই দিয়ে সেলাই করছি, খেয়াল করে দেখো সুইটা কিন্তু বেঁকে গেছে, তো প্রচুর প্রেশার দিতে হচ্ছে। তো যাই হোক, এইবার অন্য কালার দিতে হবে। তো অন্য কালারের মধ্যে এই রেড কালারও রয়েছে দেখো। তো রেড কালারেরও দুটো রেড শেড রয়েছে, একটা ডিপ রেড, একটা লাইট রেড। তো এই দুটো দিয়েই আমাকে এইবারে সার্কেলটা কমপ্লিট করতে হবে, কারণ একটা দিয়ে পুরো সার্কেল কমপ্লিট হবে না। তো চলো এবার এই দুটোকেও আমি সেলাই করে নিই। ডিপ রেডটা দিয়েও হাফ সার্কেল হয়েছে, এইবার লাইট রেডটা দিয়েও বাকি হাফ সার্কেল আমি কমপ্লিট করেছি। তো টোটাল রেড কালারের একটা সার্কেল কমপ্লিট হয়েছে। তো গ্রিনের একটা সার্কেল আর রেডের একটা সার্কেল হয়েছে। এইবার মাঝখানে যে জায়গাটা আমার রয়েছে ফাঁকা, ওইখানে ভরতে গেলেও কিন্তু আমার বেশ অনেক কাপড়ের দরকার। কিন্তু আমার কাছে এই চেন বানানো আর নেই, কারণ কাপড় নেই। তো যা চেন বানানো রয়েছে তাতে কাপড় খুবই কম এবং 2-3 কালারের চেন রয়েছে ছোট ছোট, তাই দিয়ে ভিতরটা করলে দেখতে ভালো লাগবে না। তো এবার আমাকে কিছু জোগাড় লাগাতে হবে, মানে কিছু একটু প্ল্যান করতে হবে মাঝখানটা আমি কি করে কমপ্লিট করতে পারি। এই দেখো, এখন আমার কাছে যে কাপড় রয়েছে তা হলো একটা লেস রয়েছে আর তার সাথে রয়েছে এই যে ছোট ছোট চেন। এবার ছোট ছোট দেখো 2-3 কালারের চেন রয়েছে। এইগুলো দিয়ে মাঝখানটা যদি আমি ভরাট করতে চাই তো সেটা দেখতে ভালো লাগবে না। তো এবার কি করব, এইবার ভাবছি ব্লাউজ পিসের বর্ডারটা পড়ে রয়েছে, এই যে হচ্ছে সেই ব্লাউজ পিসের বর্ডার। এই বর্ডারের অংশটুকুকেও যদি আমি লেস বানিয়ে নেই, মানে কুচি করে সেলাই করে নেই, যেরকম আমি আসনের একদম সাইডে সেলাই করেছি ওরকম যদি কুচি করে সেলাই করে নেই, সেটা দিয়ে যদি মাঝখানটা ভরাট করি তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। কারণ এখন আমার কাছে বেশি কাপড় বলতে এই বর্ডারটুকুই রয়েছে। তো এই বর্ডারটুকুকেই আমাকে কাজে লাগিয়ে মাঝখানটা ভরাট করতে হবে। তো ওটাই করি, প্রথমে এগুলোকে আমি কুচি করে সেলাই করে নিই। এছাড়া আমি আর কোনো অপশান খুঁজে পাচ্ছি না, মানে আমার হাতে আর কোনো অপশান আছে বলে আমি মনে করছি না। তো চলো এবার এগুলোকে আমি কুচি করে সেলাই করে নিই সব কটাকে। তো হয়ে গেছে বর্ডারগুলো সেলাই করা, এই দেখো কুচি করে সেলাই করে নিয়েছি। এইবার এগুলো দিয়েই আমি এই মাঝখানের ফাঁকা অংশটাকে ভরাট করব। ভালো লাগবে কিনা আমি জানি না, তবে ভালো লাগুক আর খারাপ লাগুক আমার হাতে আর কোনো অপশান নেই, এগুলো দিয়েই আমাকে মাঝখানটা ভরাট করতে হবে। এবার এগুলোকে আমি এখানে সেলাই করে নিই। একটা টুকরো দিয়ে আমার হাফ সার্কেল কমপ্লিট হয়েছে, এবার আর একটা টুকরো দিয়ে পুরো সার্কেলটাকে কমপ্লিট করছি। তবে এখানে কাপড়টা একটু বেশি হয়ে গেছে, তাই এতটা বেশি আমি এখানে এক্সট্রা সেলাই করব না, আমি কেটে নেব। যেটুকু এক্সট্রা আছে সেটুকুকে আমি কেটে বাদ দিয়ে নেব। কাপড়টুকু কেটে বাদ দেওয়ার পরে আমি এই জায়গাটা কিন্তু মুড়ে সেলাই করে নিচ্ছি। আর মুড়ে এমনভাবে সেলাই করছি যেটা বোঝা যাবে না যে দুটো আলাদা কাপড় ছিল। আমার তো মনে হচ্ছে খুব একটা খারাপ লাগছে না, তাই না? তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা একটা জোগাড় লাগিয়েছি আর কি, আমার হাতে আর কোনো অপশান ছিল না বলে। আগের আসনটা যেরকমভাবে পুরো ওই কাটা কাপড় দিয়ে চেন বানিয়ে কমপ্লিট করেছিলাম, এইটাতে সেটা আর সম্ভব হচ্ছে না, কারণ কাটা কাপড় আমার ফুরিয়ে গেছে। তো এবার এই যে বর্ডারের অংশগুলো এইগুলোকে দিয়েই আমাকে ভেতরটা কমপ্লিট করতে হচ্ছে। তো দেখো ভেতরের এখনও পুরোটা কমপ্লিট হয়নি, এখনও ফাঁকা জায়গা রয়ে যাচ্ছে। তো ওই একটা লাল রঙের যে লেসটা পড়েছিল সেইটা দিয়েও আমি ভেতরটাতে আর একটা রাউন্ড করে নিচ্ছি। তারপরে দেখব বাকি ভেতরের অংশটুকু কী দিয়ে ভরাট করা যায়। এই লেসটা লাগানোর পরেও অনেকটা অংশ ফাঁকা থেকে যাবে বলেই মনে হচ্ছে আমার। হয়ে গেল আর একটা সার্কেল কমপ্লিট, কিন্তু এর পরেও মাঝখানে আরও বেশ কিছুটা জায়গা ফাঁকা রয়ে গেছে। সেইটা কি দিয়ে আমি কমপ্লিট করব বুঝতে পারছি না। এই লাস্ট এই একটাই বর্ডার রয়ে গেছে, আর কোনো কাপড় আমার কাছে নেই, এই একটাই লাস্ট কাপড় রয়ে গেছে।
এইটাকেও আমি এবার কুচি করে সেলাই করে নেব। এটাকেও কুচি করে সেলাই করে মাঝখানে আমি আরেকটা রাউন্ড দেওয়ার চেষ্টা করব, দেখি তাতে পুরো জায়গাটা কমপ্লিট হয় কি না। এটাকেও কুচি করে সেলাই করে নিয়েছি, কিন্তু এটাকে পুরো আমি ছাড়িনি, সুতোটাকে ছাড়িনি, এটাকে একটা ফুলের মতন বানিয়ে নিয়েছি দেখো। এইবার এইটাকেই আমি ভেতরটাতে বসাতে চেষ্টা করছি, যাতে এটা দিয়ে পুরো ফাঁকা জায়গাটা কভার হয়ে যায়, কারণ আর কোনো কাপড় আমার কাছে নেই, আমি আর কোনো কিছু ভেতরে করতে পারবো না। তো এই ফুলের মতন বানিয়ে নিয়ে এটাকেই আমি ভেতরটাতে বসানোর চেষ্টা করছি। এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়ে যাচ্ছে, একটা ছোট্ট ফাঁকা জায়গা রয়ে গেছে, সেখানে কি দেব, সেখানে দেওয়ার জন্য ভাবছি এই কাপড়গুলোর মানে একটা দুটো টুকরো মাঝখানটাতে দিয়ে দেব। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ব্যাপারটাকে সেট খাওয়াতে পারছি না। এটাকেও সেলাই করা খুব টাফ ব্যাপার, এই 4টে টুকরো যদি দিই। তো আলটিমেটলি দুটো টুকরো আমি মাঝখানটাতে দিয়ে সেলাই করে ফেলেছি। এইবার দেখো আমার আসনটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো করে শুধু এটাকে বসাবো, এখন কিন্তু এটাকে সেলাই করিনি, শুধু মাঝখানের ওই দুটো টুকরোকে বসিয়ে দেখলাম কেমন হয়। তো এইবার আমি সেলাই করে নেব। সত্যি এই জিনিসগুলো হাতে করা খুব টাফ, ভীষণ টাফ ব্যাপার। সুই বেঁকে যাচ্ছে, প্রচণ্ড প্রেশার দিতে হচ্ছে, তারপরে একটু বেশি করে সেলাই দিতে হচ্ছে যাতে জিনিসটা পোক্ত হয়, সহজেই না ছিঁড়ে বেরিয়ে আসে, সহজেই না খুলে বেরিয়ে আসে, জিনিসটা যাতে ঠিকভাবে ব্যবহার করতে পারি, ইউজফুল হয় যাতে। তো সেই কারণে কিন্তু বেশ প্রেশার দিয়ে অনেকগুলো করে সেলাই আমাকে দিতে হচ্ছে। হয়ে গেছে মাঝখানের কাপড়টা বসানো, ভালো করে সেলাই করে নিয়েছি। এবার আমি মানে পাপড়িগুলোকে সাইড দিয়ে একটুখানি আটকে দিচ্ছি, যাতে ওগুলো ঠিকঠাকভাবে জায়গা মতন থাকে। সাইড দিয়ে দুটো একটা করে ফোর আমি দিয়ে দিচ্ছি, যাতে ওগুলো ভালো মতন যাতে আটকে থাকে। তো হয়ে গেছে আমার সেলাই করা। তোমরা জানাও আসনটা কেমন হলো দেখতে, কারণ আসনটা অনেকটা জোড়া তাপ্তি দিয়ে আমি বানিয়েছি কাপড় কম থাকার জন্য। তো যাই হোক, আমার চোখে তো খুব একটা খারাপ লাগছে না। এটাতে আমি বসবো না বা ব্রাহ্মণ বসবে না, এইটাতে আমি ঠাকুর বসাবো। যখন কোনো স্পেশাল পুজোর জন্য আমি জলচৌকির উপরে ঠাকুর বসাবো, তো তখন জলচৌকির উপরে আমি এই আসনটাকে পাতবো। আসনটা ছোট হয়েছে, তবে জলচৌকির জন্য পারফেক্ট হয়েছে। তো তোমাদের কেমন লাগলো আসনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আসনের পিছন দিকটাতে শুধু প্লাস্টিকটা দেখা যাবে, মানে বস্তাটা দেখা যাবে, সেটা করতে চাইছি না। পিছন দিকটাতেও আমি একটা কাপড় লাগাবো এবার। তো এই দেখো আমি পিছন দিকটাতে কাপড় সেলাই করেছি। এই কাপড়ও কিন্তু একটা সলিড কাপড় ছিল না, জোড়া তাপ্তি দিয়ে এই পুরো কাপড়টাকে বানিয়ে নিয়েছি সেলাই করে, তারপরে সেটাকে আমি কিন্তু চটের সাথে সেলাই করে নিয়েছি। বাইরে থেকে কিন্তু চটটা দেখাও যাবে না, মানে ওই বস্তাটা দেখাও যাবে না, আর জিনিসটা স্লিপ কাটবে না। তো সব দিক থেকে সুবিধা হবে যদি এই কাপড়টা লাগানো থাকে। তো আমি পিছন দিক থেকে কাপড়টা লাগিয়ে দিয়েছি, এতে কি চালের বস্তাটাও দেখা যাচ্ছে না, আর জিনিসটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি মজবুত হয়েছে। তো আমার আসন একদম কমপ্লিট পুজোর সময় জলচৌকির উপরে পাতার জন্য এবং আমার ভগবানকে বসানোর জন্য। কি সুন্দর হয়েছে না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে জিনিসটা কেমন হলো। এটা হাতে সেলাই করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেল। তো যাই হোক, হাতে কমপ্লিট হয়েছে, এটাই সবথেকে বড় কথা, কারণ হাতে করতে অনেকটা সময় লাগে, কষ্টও বেশি হয়, আর মেশিন থাকলে জিনিসটা অনেকটা সুবিধা হতো। যাই হোক, মেশিন ছাড়াই কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার তোমাদেরকে আমি আগের আসনটাও দেখাই। এই হচ্ছে আমার আগের আসনটা, যেটা আমি আগে সেলাই করেছিলাম। তো এটা কিন্তু এখন আমি প্রতিদিন এটার উপর বসে আমি ঠাকুর পুজো করি। তো এটার উপরে বসে আমি ঠাকুর পুজো করি। এই আসনটা কিন্তু অনেকটাই বড়। তো যেহেতু এটাকে ভাঁজ করে রাখি, তাই মাঝখানটা এরকম হয়ে গেছে, মানে মাঝখানটা ওই কাপড়গুলো একটু ভাঁজ পড়ে গেছে, যেহেতু এটাকে ফোল্ড করা থাকে তাই। এই আসনটাও কিন্তু চালের বস্তার উপরেই সেলাই করেছি, এবং এরও পিছন দিকটাতে আমি একটা কাপড় লাগিয়ে দিয়েছি, যাতে সেই চালের বস্তাটা দেখা না যায় এবং জিনিসটা অনেক বেশি পোক্ত হয়, অনেক বেশি ভালো দেখা যায়। এই আসনটা বানানোর পর থেকে প্রতিদিন আমি এটার উপরে বসেই পুজো করি। এবার এই বড় আসনটা তৈরি করতে প্রচুর কাপড় লেগেছিল, তারপরে যে কাপড় বেঁচেছিল তাই দিয়ে ছোট আসনটা আমি বানালাম, মানে গোল আসনটা আমি বানালাম। তো দুটো আসনই আমি নিজে হাতে কমপ্লিট করেছি উইদাউট মেশিন, অনেক ধৈর্য নিয়ে হাতে করলাম।
কেমন হয়েছে এই দুটো আসন, কেমন লাগলো তোমাদের আমার এই হাতের কাজ, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ঘরে থাকা ফেলানো কাপড় দিয়েই কিন্তু আমি বানিয়েছি এই আসন। আর আমি যে ব্লাউজ পিসটাকে ব্যবহার করেছিলাম সেটা আমি বানাতাম না, ওটাকে আমি ফেলেই দিতাম, মানে রেখেই দিতাম, ঘরে হয়তো পড়েই থাকতো। সেই ফেলানো ব্লাউজ পিসটা দিয়েও কিন্তু আমার সুন্দর আসন দুটো তৈরি হয়ে গেল। কোন আসনটা তোমাদের সবথেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।